চম্পা, এই চম্পা, কি রে ঘুমোচ্ছিস নাকি? চম্পা, আরে এই চম্পা, নমস্কার, ক্রাইম ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত। সাল 2023। একদিন দক্ষিণ 24 পরগনার গাইঘাটা থানায় ঠিক সন্ধ্যের মুখে আসে একটি ফোনের অপর প্রান্ত থেকে শোনা যায় এক যুবতীর ভয়ার্ত কণ্ঠস্বর। সে জানায় স্থানীয় নিষিদ্ধ পল্লীতে খুন হয়েছে এক তরুণী যৌনকর্মী। খবর পেয়ে আমরা সদল বলে ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হই। কিন্তু কে সেই তরুণী, কেনই বা খুন হতে হলো তাকে, কে বা কারা অকালে কেড়ে নিল তার জীবন, জানতে দেখুন ক্রাইম ডায়েরির আজকের এই রোমহর্ষক পর্ব। স্যার আসুন, এই যে আচ্ছা, ফোনটা এখান থেকে কখন গিয়েছিল থানায়? স্যার ফোনটা গিয়েছিল ওই ধরুন অ্যারাউন্ড 6:30। কে ফোনটা করেছিল? স্যার মালা বলে একটি মেয়ে করেছিল। মালাও কি এখানকারই বাসিন্দা? হ্যাঁ স্যার, এখানকার বাসিন্দা। এর সম্বন্ধে কি জানতে পারলে? কি নাম এর? স্যার এর নাম হচ্ছে চম্পা নস্কর। দেখে তো বয়স ওই 25-26-এর বেশি মনে হচ্ছে না। হ্যাঁ স্যার। আচ্ছা, এই চম্পাও কি দেহ ব্যবসার সাথে জড়িত ছিল? হ্যাঁ স্যার, এখানে যতজন মেয়ে আছে সবাই দেহ ব্যবসার সাথে যুক্ত। আচ্ছা, চম্পা কি একাই থাকতো? হ্যাঁ স্যার, একাই থাকতো। তুমি এখানকার বাকি বাসিন্দাদের সাথে ডিটেলে কথা বলেছো? হ্যাঁ স্যার, সবার সাথে আমি এক পোস্ত কথা বলেছি। বডিটা পোস্টমর্টমে পাঠিয়ে দেওয়ার পর আমি সবার সাথে আরেকবার কথা বলে নেবো। এনিওয়ে, লাশের গলায় যে ওড়নাটা পেঁচানো আছে না, দেখে মনে হচ্ছে ওই ওড়না দিয়েই ওকে খুনটা করা হয়েছিল। স্যার আমারও সেটাই মনে হচ্ছে। আর ভিকটিমের চোখের নিচে ঠোঁটের কোণে কালশিটে দাগ রয়েছে। নাক দিয়েও দেখো ব্লাড বেরোচ্ছে। এর মানে তো একটাই হতে পারে। স্যার খুনের আগে ভিকটিমকে ব্যাপক মারধর করা হয়েছে। এক্স্যাক্টলি। তার মানে খুনটা হয়েছে প্রবল আক্রোশবশত। সেটাও হতে পারে, আবার অন্য কোনো কারণও থাকতে পারে। কিন্তু কি স্যার? যেহেতু চম্পার নাক দিয়ে বেরোনো রক্তটা এখনো টাটকা রয়েছে, তাই আমার মনে হচ্ছে খুনটা ওই দুপুর থেকে বিকেলের মধ্যে হয়েছে। হ্যাঁ স্যার, আমারও সেটাই মনে হয়। সেক্ষেত্রে রেড লাইট এরিয়ার এরকম একটা ঘরে একজন খুন হয়ে গেল, অথচ আশেপাশের কেউ কোনো চেঁচামেচির শব্দও পেল না। স্যার প্রথমে আমার সেটাই মনে হয়েছিল, কিন্তু প্রাথমিক তদন্তে আমি জানতে পেরেছি স্যার এই ঘরের আশেপাশে যতগুলো ঘর আছে প্রায় সবকটাই তালা বন্ধ। কেন? এরকম কেন? সেই সব ঘরে বাসিন্দারা কোথায়? স্যার আমি জানতে পেরেছি এনজিও সাহায্যে প্রশাসনের সহায়তায় এখানকার মেয়েদের পুনর্বাসন এবং বিকল্প পেশার ব্যবস্থা করা হয়েছে, তাই সবাই অন্যত্র চলে গেছে। তারপর? স্যার হাতে গুনে কয়েকজন মেয়েই আছে, তাই হয়তো আমার মনে হয় ভিকটিমের চিৎকার কেউ শুনতে পায়নি। বেশ, এখানে আসার সময় দেখলাম বাইরে দুজন মহিলা দাঁড়িয়ে রয়েছে। আমি ওদের সাথে একটু কথা বলতে চাই, ওদেরকে ডাকো। ঠিক আছে স্যার, ডেকে আনছি। ভালো করে দেখো, খুঁজে কিছু পাও কিনা। আসুন। স্যার আপনাদের সাথে কিছু কথা বলতে চান। আপনারা কি এখানেই থাকেন, মানে এখানকারই বাসিন্দা? আগে হ্যাঁ, আগে আমি এখানকার অনেক পুরনো বাসিন্দা। প্রায় 25 বছর ধরে আমি এখানে থাকি। আর আপনি? আর আমি এখানে 6 বছর হলো আছি। কি নাম আপনাদের? আমার নাম চামেলি সাপুই। আর
আর আমার নাম মালা হালদার। আচ্ছা, চম্পার লাশটা প্রথম কে দেখেছিল? আমি দেখেছিলাম বাবু। ঠিক কটার সময় লাশটা দেখেছিলেন? ওই ধরুন 6:30। তখন আপনি এই ঘরে কি করতে এসেছিলেন? আসলে চম্পা আমার ছোট বোনের মতন ছিল। খদ্দের না এলে রোজ সন্ধ্যায় বসে আমরা একটু চা মুড়ি তেলে ভাজা খেতাম। আজও সেই জন্যই ওর ঘরে এসেছিলাম, কিন্তু দরজা খুলে ভেতরে ঢুকে দেখি চম্পা মরে পড়ে আছে। তারপর থানায় ফোনটা কে করেছিল? আমি করেছিলাম বাবু। বুঝেছি। আচ্ছা, একটা কথা বলুন তো। হ্যাঁ বলুন। মানে আমার অভিজ্ঞতা থেকে আর এখানকার ব্যাপার স্যাপার দেখে মনে হচ্ছে চম্পা এখানকার পুরনো বাসিন্দা নয়, তাই তো? হ্যাঁ বাবু। ওর আসল বাড়ি কোথায় ছিল? সেটা আমাদের চামেলি মাসি বলতে পারবে। আমি ওই চম্পা সম্পর্কে একটু আধটু জানি আর কি। কি জানেন বলুন? আজ থেকে প্রায় 1.5 বছর আগে কে মাসি, কেমন মাল এনেছি বলো? নাক নকশা তো মন্দ নয়, কিন্তু পোষ মানবে তো? পোষ মানবে না মানে? ভালো কথায় না মানলে চাবুক মারবে? সে আর বলতে, দেখতে দেখতে তোদের চামেলি মাসির এই লাইনে আজ 25 বছর হয়ে গেল। অবাধ্য ঘোড়াকে কি করে চাবুকের বাড়ি মেরে লাগাম পড়াতে হয় সেটা আমি খুব ভালোভাবেই জানি। তুমি আমাকে এটা কোথায় নিয়ে এসেছো? আর তোমরা কি সব কথা বলছো? কেন? এটা কোন জায়গা আর আমাদের কথার কি মানে হয় সেটা তুই ধরতে পারলি না বুঝি? যতটুকু বুঝতে পারছি এটা একটা খারাপ পাড়া। এই ছুরি, তো সাহস তো মন্দ নয়। আমরা এত বছর ধরে এই পাড়ায় কাজ করে নিজেদের পেট চালাচ্ছি, আর তুই আমাদের সামনে দাঁড়িয়ে এই পাড়াকে খারাপ পাড়া বলছিস? কোনটা ভালো কোনটা খারাপ সেটা দিনের আলোয় দাঁড়িয়ে তারাই ঠিক করে যারা দিনের বেলায় ভদ্রলোকের মুখোশ পরে ঘুরে বেড়ায়। সূর্য ডুবলেই সুখের খোঁজে আমাদের পাড়ায় আসে, আর তারাই আমাদের দরজায় টোকা দেয়। আমি অত শত বুঝি না। তুমি তুমি আমায় কেন এখানে নিয়ে এলে? তুমি তো আমায় বলেছিলে। বলছি, তুমি বাড়ি থেকে বেরোনোর আগে কোনো চিঠিপত্র লিখে আসোনি তো আবার? আরে না না, আমি আগে থেকে ব্যাগপত্র সব গুছিয়েই রেখেছিলাম, সময় মতো ঝোলা ঝুলিয়ে চলে এসেছি। বাহ, মেয়ের তো বুদ্ধি খুলেছে বেশ দেখছি। বুদ্ধি খোলার মতো একটু যদি কপালটাও খুলে যায়। যেই মুহূর্তে তুমি বাড়ির চৌকাট পার করে বাইরে পা রেখেছো, ঠিক সেই মুহূর্ত থেকে তোমার কপাল বদলাতে শুরু করেছে চম্পা। বলছো? আবার কি? আচ্ছা, আমরা এখন যাচ্ছি কোথায়? আমরা গাইঘাটা। গাইঘাটা? কেন গাইঘাটা কেন? আরে গাইঘাটাতে চামেলি নামে আমার এক দুঃসম্পর্কের মাসি থাকে, আমরা ওখানে গিয়েই উঠবো। তারপর? তারপর আবার কি, ওই মাসি একজন পুরুষ দেখে ধুমধাম করে আমাদের 4 হাত এক করে দেবো। এই শোনো না, আমরা বিয়ে তো করব, কিন্তু আমাদের সংসার চলবে কিভাবে? আরে ওসব নিয়ে তুমি কেন ভাবছো? ও মাসি ঠিক আমাদের জন্য কোনো একটা কাজের ব্যবস্থা করে দেবে। তারপর দেখবো আমাদের এই ছোট্ট সুখের সংসারটা শুধু চলছেই নয়, অলিম্পিকের রেসের মতো দৌড়চ্ছে। হ্যাঁ গো, আমিও তো সেটাই চাই। আমাদের মতো এরকম নিম্ন মধ্যবিত্ত বাড়ির মেয়েরা যখন বাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসে, তখন কত স্বপ্ন থাকে মনে। সবার তো আর রাজপ্রাসাদ বা গা ভর্তি গয়নার স্বপ্ন থাকে না। দুবেলা দুমুঠো ভাত, আর বছরে 2টো শাড়ি, আর একটু স্বামীর ভালোবাসা পেলেই হবে গো। সব মেয়েরা তো আর টাকার কাঙাল হয় না, কিছু কিছু মেয়ে স্বামীর ভালোবাসার কাঙালও হয় গো। ও ওসব কথা তুমি ছাড়ো তো, অত কথায় কাজ নেই। আগে আমরা গাইঘাটা পৌঁছাই, তারপর দেখবে তোমার এই স্বপ্নগুলো সব এক এক করে সত্যি হয়ে গেছে। আর তুমি কি না আমাকে এখন এই নোংরা ভাড়ায় বিক্রি করে দিচ্ছ?
এই সালি, এই চোখের জল বন্ধ কর। তুই কি ভেবেছিলি ওর মতো একটা মেয়েকে বিয়ে করে আমি ঘরের বউ করবো? 3 মাসের আলাপে যে মেয়ে আছে না বেটা ছেলের হাত ধরে মাঝ রাস্তায় এসে দাঁড়ায়, ঘরের লোকেদেরকে ভুলে যায়, তাদের জন্য ভদ্র বাড়ি হয় না রে। এটাই তাদের সঠিক পাড়া। কথাটা ভালো হলে মাথায় ঢুকিয়ে নে। আর তুমি ওটা ভালো করে তোমার মাথায় ঢুকিয়ে নাও যে তুমি চাইলেই তুমি আমাকে খারাপ পথে নামাতে পারবে না। আমি এক্ষুনি এখান থেকে চলে যাব। চলে যাবি মানে? চলে যাবি বললেই ভেবেছিস তোকে যেতে দেবো? এমনি এমনি কি ওই মাসির কাছ থেকে থুতু দিয়ে গুনে রোকরা অ্যাডভান্স নিয়েছি? সেটা তুমি তোমার মাসির সাথে হিসেব নিকেশটা বুঝে নাও। আমি চললাম। করলাম মানে? হ্যাঁ, কোথায় চললি? তুই এখান দিয়ে যেতে পারবি না রে। আমি যাবো, ছাড়ো তুমি। তাই দেখি তুই কিভাবে পালাস এখান থেকে। ওই, চল মালা, তো ভেতরে নিয়ে আয়। না, কিছুতেই না। আমি কিছু কাজ করতে পারবো না। তোমরা আমাকে ভুল ভাবছো। আমি অমন মেয়ে নই। এই চাপ। শোন, আজ থেকে 25 বছর আগে যখন হাত বদলাতে বদলাতে আমিও তোর মতন এই পাড়ায় এসেছিলাম, তখন আমিও তোর মতন এরকম ন্যাকামি করে কান্নাকাটি করেছিলাম। পরে দেখলাম পেট চালানোই হচ্ছে আসল কথা। তাছাড়া তুই তো দেখতে শুনতে মন্দ নস। বাজারে একবার নাম ফেটে গেলে তখন দেখবি তোর কপাল গুনে ভালো ভালো কাস্টমার জুটছে। তখন আর তোর খাওয়া পড়ার অভাব হবে না। না মাসি, আমি তোমার পায়ে পড়তে পারি। তুমি আমাকে ছেড়ে দাও। তোমায় তোমার আমি এটা করতে পারি। এই চুরি, এই চুরি, ওঠ, 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 ওঠ। তোরা বলছি এটা ভালোই ভালোই শোন, বুঝলি? তুই আমাকে কিন্তু চিনিস না। আমার কাছে সব রকম রোগের ওষুধ আছে। আমাকে এমন কিছু করতে বাধ্য করিস না যেটা তোর জন্য শুভ হবে না। মালা, এই মালা। বলো মাসি। ওকে একটু বোঝা, তারপর ভালো করে স্নান করিয়ে সাজিয়ে গুজিয়ে রেডি কর। আজ রাতেই ওর নথ ভাঙা হবে। কাঁদিস না রে বোন, কাঁদিস না। কেঁদে কোনো লাভ হবে না। এটা একটা নরক, যে নরকে একবার ঢুকলে আর কোনোদিনও বেরোনো যায় না। আমিও পারিনি, আর তুই 1000 চেষ্টা করলেও পারবি না। তাই বলছি আমার সঙ্গে চল। আগে মুখে কিছু দিবি, তারপর আমি নিজের হাতে তোকে সাজিয়ে গুছিয়ে দেবো, ঠিক আছে? দিদি, আমি পালাবো। তুমি আমাকে সাহায্য করো। ঠাকুর তোমার দোয়াতলা আশীর্বাদ করবে আমাকে। ঠাকুরের আশীর্বাদ নিয়ে আমি কি করব বলতো? এই নরক থেকে তো আর কোনোদিনও বেরোতে পারবো না। আর চামেলি মাছি যদি জানতে পারে যে আমি তোকে সাহায্য করেছি, তাহলে ওই পোষা গুন্ডাদের হাতে আমাকেই মরতে হবে, আর ওরা তোকেও আস্ত ছাড়বে না। তাই বলছি চামেলি মাছির কথা শুনে নে, মুখ বুঝে শুনে নে, তাহলে তোর আমার সবার ভালো বই মন্দ হবে না, বুঝলি? তারপর থেকে 1.5 বছর হয়ে গেছে চম্পা এখানেই। তার মানে আপনারা এখানে নিরীহ অসহায় মেয়েদের ওপর জোর জবরদস্তি করেন? কি করব বাবু, যেখানকার যা নিয়ম। আমি একা চাইলেই তো আর এতদিনের নিয়ম নীতি কিছু বদলে যাবে না। রাখুন সব বাজে কথা, আপনার বিচার তো পরে হবে। তার আগে বলুন, আপনার কাকে সন্দেহ হয়? ঠিক ঠিক জানি না বাবু, কিছু বুঝতে পারছি না। তবে কি? তবে বিশুকে আমার কেমন যেন একটু সন্দেহ লাগে। বিশু?
বিশুটা আবার কে? বিশু বলে ইদানিং একটা ছেলে রোজ ওর ঘরে আসতো। তারপর? তারপর একদিন, কি ব্যাপার রে চম্পা, বিশুকে ইদানিং তোর ঘরে আসতে দেখি না যে? ওকে আমি আসতে মানা করেছি দিদি। কেন মানা করে দিয়েছিস কেন? আসলে কি জানো তো, একবার একজনকে ভালোবেসে ঠকেছি, আর নিজেকে সেসবের মধ্যে জড়াতে চাই না। আসো বসো শো টাকা দাও, ব্যাস ওইটুকুই। এসব প্রেমের মধ্যে আর নিজেকে, আর তাছাড়া আমি কি ন্যাড়া নাকি যে বারবার বেলতলায় যাব? কেন, বিশু কি তোকে প্রেমের প্রস্তাব দিয়েছে নাকি? তাহলে আর বলছি কি? তা দিয়েছে তো অন্যায়টা কি করেছে? হ্যাঁ, তুই না প্রথমবার এখানে এসে পালিয়ে যেতে চেয়েছিলি? এটাই তো সুবর্ণ সুযোগ। তুই বিশুর হাত ধরে এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে যা, আর তারপর বিশুকে বিয়ে থা করে একটা নতুন জীবন শুরু কর। বিশু আমায় বিয়ে করবে না। সে কি? বিশুর ঘরে বউ বাচ্চা আছে। ও আমাকে পরিষ্কার জানিয়ে দিয়েছে যে আমাকে ওই নরক থেকে বের করে নিয়ে গিয়ে একটা বাইরে বাড়ি ভাড়া করে রাখবে, ওর রক্ষিতা করে, কিন্তু কখনোই আমাকে বউয়ের মর্যাদা দেবে না। তো রক্ষিতা হয়ে থাকতেই বা আপত্তিটা কোথায়? তখন তো আর রোজ পেটের দায় 5টা বেটা ছেলেকে সামলাতে হবে না। না গো দিদি, পুরুষ মানুষকে আমি একদম বিশ্বাস করি না। কি গ্যারান্টি আছে যে বিশু আমাকে এখান থেকে টোপ দিয়ে নিয়ে গিয়ে বাইরে বিক্রি করে দেবে না? তাছাড়া আমার এই রূপ যৌবন যতদিন আছে ততদিনই তো আমাকে রক্ষিতা করে রাখবে, তাই না? তারপর তো আমাকে পেছনে এক লাথি মেরে বাইরে বের করে দেবে। তখন কি আমি বাটি হাতে হাতে লোকের দুয়ারে দুয়ারে ভিক্ষে করে বেড়াবো? তোর কথাও ভুল নয় মন, কিন্তু তোর ভবিষ্যৎটা নিয়েও তো ভাবতে হবে। ভবিষ্যৎ? আমার আবার কিসের ভবিষ্যৎ গো? যবে থেকে এই নরকে পা দিয়েছি তবে থেকে আমার ভবিষ্যৎটা একদম অন্ধকার হয়ে গেছে। আমি সব কিছু মেনে নিয়েছি গো, এখন তোমরাই আমার আপনজন। তাই ওসব বিশু ফিসুর মতো লোকের কথায় আর চিড়ে ভিজবে না। এটা কতদিন আগের ঘটনা? কোনটা? যেটা আপনি একটু আগে বললেন। যে ওই বিশুকে চম্পা ফিরিয়ে দিয়েছে, এটা চম্পা আপনাকে কবে বলেছে? ওই গত সপ্তাহে। আচ্ছা, এই বিশু কোথায় থাকে? যতদূর মনে হচ্ছে এখানকার বাগচড়ায়। তাহলে স্যার, কিছু বলবে? ম্যাডাম, চৌকির তলা থেকে এটা পাওয়া গেছে। স্যার, এটা একটা হাত ঘড়ি। দেখি, এটা তো একটা জেন্টস রিস্ট ওয়াচ। স্যার, এটা যখন ছেলেদের ঘড়ি তাহলে চম্পার তো নিশ্চয়ই নয়। রাইট। স্যার, আমার মনে হচ্ছে চম্পার কোনো কাস্টমারের ঘড়ি হতে পারে। কিন্তু আমার তা মনে হচ্ছে না। ভালো করে দেখো, ব্যান্ডটা ভাঙা, তার মানে একটাই হতে পারে। মানে আপনি বলতে চাইছেন চম্পা কারোর সাথে খুনের আগে ধস্তাধস্তি করেছিল আর তার ঘড়িটাই কোনোভাবে ব্র্যান্ড ছিঁড়ে ছিটকে পড়ে গেছিল? আচ্ছা দেখুন তো, এই ঘড়িটা আপনারা আগে কোথাও দেখেছেন কিনা? মানে চম্পার পরিচিত কারোর হাতে? আমি দেখি। কিন্তু এটা তো, হ্যাঁ হ্যাঁ বলুন, কি এটা? এটা আমি কারো একজনের হাতে দেখেছি। কার হাতে দেখেছেন? সেটাই তো মনে করতে পারছি না, কিন্তু এটা আমি আগে বহুবার কারো হাতে দেখেছি। প্লিজ একটু মনে করার চেষ্টা করুন, একটু ভাবুন ঘড়িটা কোথায় দেখেছেন। না দিদিমণি, কিছুতেই মনে করতে পারছি না। ঠিক আছে, আপনারা বাইরে গিয়ে অপেক্ষা করুন। খুব ভালো করে শোনো। বলুন স্যার। ফরেনসিক এক্সপার্ট আর ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টদের আসতে বলে দিয়েছো তো? হ্যাঁ স্যার, বলে দিয়েছি, ওরা একটু পরেই চলে আসবে। ওদের কাজ হয়ে গেলে বডিটাকে পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দাও। ওকে স্যার। আর এই বাড়িটাকে সিল করে দাও। ঠিক আছে। ঠিক আছে, আর তারপরে তুমি ওই বাইরে দুজনের ভালো করে বয়ান রেকর্ড করবে। ওকে স্যার, আপনি একদম চিন্তা করবেন না। তারপরে তোমাকে আর একটা কাজ করতে হবে। বলুন স্যার। তোমাকে বাগচড়ায় যেতে হবে, গিয়ে ওই বিশুকে ঘাড় ধরে থানায় নিয়ে আসতে হবে। ওই যদি এই চম্পা নস্করকে খুন করে থাকে
তাহলে ভগবান ছাড়া আর ওকে কেউ বাঁচাতে পারবে না। গাইঘাটার নিষিদ্ধ পল্লীতে ঘটে যাওয়া নৃশংস হত্যাকাণ্ডের তদন্তে নেমে আমাদের হাতে এসেছিল বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য। নাম উঠে এসেছিল বিশু বলে এক যুবকের, আর সেই সাথে পাওয়া গিয়েছিল ভিকটিমের ঘরের চৌকির তলা থেকে একটি হাত ঘড়ি। এই হাত ঘড়ির সাথে বিশুর কি আদৌ কোনো যোগসূত্র রয়েছে? আসুন দেখে নি। না স্যার, আমি টোটো চালাতে পারি, বাড়িতে বউ বাচ্চা থাকতেও আমি নিয়মিত রেড লাইট এরিয়ায় ঢু মারতে পারি, কিন্তু মানুষ খুন করার মতো লোক আমি নই। কিন্তু আমরা তো শুনলাম চম্পা তোমার প্রস্তাবে নাকচ করে দিয়েছিল। হতেই পারে এই জন্য তুমি চম্পাকে খুন করেছো। আমি চম্পাকে ভালোবাসতাম, আর যাকে ভালোবাসতাম তাকে কি করে খুন করব ম্যাডাম? তুমি চম্পাকে ভালোবাসতে? হ্যাঁ, মানুষ যাকে ভালোবাসে তাকে নিজের রক্ষিতা করে রাখার অফার কি করে দেয় বিশু? আমার যদি বউ না থাকতো তাহলে আমি ওকে বিয়ে করে বউয়ের মর্যাদা দিতাম, মাথা উঁচু করে সমাজের সবার সামনে ওকে স্বীকৃতি দিতাম, কারণ আমি কারোর বাপের টাকায় খাইও না, আমি কারোর বাপের টাকায় পড়িও না। কিন্তু বিশ্বাস করুন, আমি আমার বউ বাচ্চাকে ছেড়ে দিলে ওরা পথে বসবে। আমার বুড়ি বিধবা শাশুড়ি ছাড়া তমালির বাপের বাড়ির কুলে আর কেউ নেই। তমালি কি তোমার বউ? হ্যাঁ। সেসব তো বুঝলাম, এবার বলো দেখি আজ বিকেল নাগাদ তুমি কোথায় ছিলে? আমি টোটো চালাচ্ছিলাম, কিন্তু দুপুর 3:30 নাগাদ মিনিট 10-এর জন্য আমি চম্পার ঘরে গিয়েছিলাম। তুমি আজ দুপুরে চম্পার ঘরে গিয়েছিলে? হ্যাঁ, গিয়েছিলাম। কেন গিয়েছিলে? আসলে আমি চম্পাকে ঠান্ডা মাথায় ভালো করে আরেকবার ব্যাপারটা ভেবে দেখ। হ্যাঁ, এটা ঠিক যে আমি তোকে বিয়ে করে বউয়ের মর্যাদা দিতে পারবো না, কিন্তু আমি কথা দিচ্ছি তো সারা জীবনে ভাত কাপড়ের দায়িত্ব আমার। এই শোনো, তোমাদের বেটা ছেলেদের না আমি একদম বিশ্বাস করি না, বুঝেছো? তোমরা সব পারো। শোন চম্পা, শোন, পৃথিবীর বেশিরভাগ ছেলেই কিন্তু খারাপ হয় না, হলে এই দুনিয়াটা আর চলতো না। হ্যাঁ, এটা মানতে বা বলতে আমার কোনো লজ্জা নেই যে কিছু ছেলেরা বাঁদরামি করে ঠিকই, কিন্তু তাই বলে তো গোটা পুরুষ সমাজকে খারাপ বলে দাগিয়ে দেওয়া যায় না। এই শোনো, তোমার এসব কেতামি কথা রাখো তো। আমার যা বলার তোমাকে আমি পরিষ্কার জানিয়ে দিয়েছি, তার উপরে আর কোনো কথা হবে না। একটা কথা শুনে রাখ চম্পা, আমি কিন্তু তোকে সত্যিই খুব ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি না। সে তুই আমাকে ভালোবাসিস কি না বাসিস তাতে আমার কিছু যায় আসে না। আমার মনের কথাটা শুধু শেষবারের মতো তোকে জানালাম। মনের কথা শেষবারের মতো জানিয়েছো, জানানো হয়ে গেছে। এবার চলো ফটো এখান থেকে, তা না হলে তোমাকে আমি ঝেঁটিয়ে বিদায় করবো এখান থেকে, বলে দিলাম। চম্পা এক প্রকার আমাকে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বার করে দিয়েছিল, আর 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 এটাও বলে দিয়েছিল যে ও কোনোদিন আমার মুখ দেখতে চায় না। আর যদি বলি সেই রাগেই তুমি চম্পাকে খুন করেছো? আমি আবারও বলছি ম্যাডাম, আমি জানি আমার চরিত্র খুব খারাপ, কিন্তু তাই বলে মশা মাছি মারার মতো মানুষ খুন করার লোক আমি নই। সেসব তো বুঝলাম। এই যে এই ঘড়িটা, এটা চম্পার ঘরের তল্লাশি করার সময় ওর চৌকির তলা থেকে পাওয়া গেছে। হ্যাঁ, তো ঘড়িটা কি তোমার? আমি তো ঘড়ি পড়ি না ম্যাডাম। যদি তুমি মিথ্যে কথা বলো, তোমার খাতির যত্ন কিন্তু খুব ভালো মতো করবো আমরা। বিশ্বাস করুন ম্যাডাম, আমি সত্যিই ঘড়ি পড়ি না। আমার শাশুড়ি আমার বিয়ের সময় একটা বেশ ভালো ঘড়ি দিয়েছিল, কিন্তু সেটাও আমি 2-1 বার পরে আলমারিতে তুলে রেখে দিয়েছি। বুঝলাম। আচ্ছা, একটা কথা বলবে? হ্যাঁ বলুন। তুমি তো নিয়মিত চম্পার ঘরে যেতে। যাকে সাদা বাংলায় বলে তুমি চম্পার বাধা ধরা খদ্দের ছেলে। হ্যাঁ, তাই ছিলাম। তাই জানতে চাইছি, চম্পার সাথে কি কারোর কোনো শত্রুতা ছিল? আপনারা আজাহারের নাম শুনেছেন? আজাহার? সেটা আবার কে? ওই নিষিদ্ধ পল্লী অঞ্চলের গুন্ডা। কিছুদিন আগে কি ব্যাপার বলতো চম্পা, তুই কি কোনো কারণে ইদানিং খুব
টেনশনের মধ্যে আছিস? কেন? আরে বল না। জানি না। জানি না বললে তো হবে না। আমি বেশ কিছুদিন ধরেই তোকে লক্ষ্য করছি, আর বেশ ভালোভাবেই বুঝতে পারছি তুই কোনো কারণে খুব চাপের মধ্যে আছিস। কি হলো, চুপ করে আছিস কেন? বল, সমস্যাটা কি? আজার গুন্ডা আছে না, হ্যাঁ, কি হয়েছে? তার মারা গেছে? দূর, মরবে কেন? পৃথিবীতে শয়তানরা জন্মায় অক্ষয় আয়ু নিয়ে, এত সহজে তারা পটল তুলবে না। একটু একটু ঝেড়ে কাশ না বাবা। সেদিন রাস্তায় কি রূপকি রানী, চললি কোথায়? যেখানে যাই তোমার তাতে কি? এভাবে কথা বলিস না চম্পা, বুকে বড্ড ব্যথা পাই। ন্যাকা। আচ্ছা সে তুই যাই বল, আমিও তো কিছু মনে করি না, বুঝলি? এই দেখ না, তোকে আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলবো বলে ওখান থেকে বাইক ঘুরিয়ে নিয়ে এসে তোর পথ আটকে দাঁড়ালাম। আমার সাথে আবার তোমার কিসের কথা? আগে একটু বাইকে বস, তোকে নিয়ে ঘোরাই, ঘুরতে ঘুরতে আমরা কথা বলি। কোনো দরকার নেই, যা বলার এখানেই বলো। এখানেই শুনবি? হ্যাঁ, এখানেই শুনবো, যা বলার এখানেই বলো। বেশ, শোন তাহলে। আমি তোকে নিয়ে বোম্বে যাবো ভেবেছি। কোথায়? বোম্বে? ও, তোরা ওই যাকে এখন মুম্বাই বলিস, সেখানে। কেন? তুমি আমাকে নিয়ে ওখানে কেন যাবে? তোকে নিয়ে ওখানে গিয়ে আমি তোকে বিয়ে করব, তোর সঙ্গে সংসার পাতবো রে। তুমি আমায় বিয়ে করবে? হ্যাঁ। তোমার ঘরে বউ আছে না? আছে, তাতে কি? তো তুমি তাকে ছেড়ে আমাকে নিয়ে বম্বে যাবে? হ্যাঁ, সেরকমই তো ইচ্ছে আছে আমার। কিন্তু সেরকম কোনো ইচ্ছেই আমার নেই, কারণ তোমাদের এই পুরুষ জাতটাকে আমি একদম বিশ্বাস করি না। আর তোমার মতো এরকম গুন্ডা বজ্জাতদের ভরসা করার কোনো প্রশ্নই আসে না। বড্ড বেশি কড়া কড়া কথা বলছিস, জানিস তো? নেহাত এই আজহার তোকে ভালোবাসে, এখানে তোর জায়গায় যদি অন্য কেউ হতো না, তাকে পুরো পুঁতে সমাধি বানিয়ে দিতাম তার। এই শোনো, আমাকে না একদম চমকাতে আসবে না। তোমার মতো আমার লুচ্চাদের না আমি একটুও ভয় পাই না। চম্পা, চমকানো তুই কি দেখেছিস রে? কিচ্ছু দেখিস নি। ভালোই ভালোই আমার কথায় রাজি হয়ে যা চম্পা, তুই বড্ড বেশি বিপদে পড়ে যাবি। সে কি রে, আজার গুন্ডা তোকে হুমকি দিয়েছে? আমি ওকে খুব ভালো করে চিনি। এখানে আসার পর প্রথম রাতে ওই আমার নথ ভেঙেছিল, তাই আমি জানি যে ও কতটা হিংস্র আর নির্দয় হতে পারে। তাই আমি যদি ওর কথা না শুনি, ও হয়তো সত্যি আবার সর্বনাশ করে দেবে। তাহলে আর বেশি দেরি করিস না, একটা কাজ কর। কি? বস 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 বস। তুই আমার সাথে এখান থেকে পালিয়ে চল। তারপর? তারপর একটা ঘর ভাড়া করে আমি তোকে যাবতীয় খরচ খরচা দিয়ে রাখবো। বিয়ে করবে আমায়? না রে, সেটা আমি করতে পারবো না। আমার পক্ষে বউ বাচ্চা ছেড়ে দেওয়া কিছুতেই সম্ভব নয়। ও, তার মানে তুমি আমাকে তোমার রক্ষিতা করে রাখতে চাইছো? তাতে অসুবিধাটা কোথায়? না, তুমি যদি আমাকে বিয়ে করে বউয়ের মর্যাদা দিয়ে তোমার বাড়িতে নিয়ে যেতে পারো, তাহলেই আমি তোমার সাথে এক কথায় এই নরক থেকে বেরিয়ে চলে যাব। কিন্তু তোমার বাধা মেয়ে ছেলে হয়ে আমি থাকতে পারবো না। আচ্ছা, একটা কথা আমি কিছুতে বুঝতে পারছি না, তুমি তো চম্পাকে বিয়ে করতে পারবে না, তাই চম্পা তোমার প্রস্তাবে রাজি হয়নি। কিন্তু আজাহার বলে ওই 2 টাকার গুন্ডাটা, ও তো চম্পাকে বিয়ে করতে চেয়েছিল, মুম্বাইতে গিয়ে সেটেলও হতে চেয়েছিল, তাহলে ওর প্রস্তাবে রাজি হলো না কেন? সেটা তো আমিও ঠিক বুঝে উঠতে পারছি না স্যার। ঠিক আছে, তুমি এখন বাইরে গিয়ে বসো, তোমার বয়ান রেকর্ড করা হবে। আচ্ছা স্যার। আর শোনো,
যতই সমস্যা হোক না কেন এই শহর থেকে এই মুহূর্তে বাইরে কিন্তু বেরোবে না তুমি। নিশ্চয়ই স্যার, আমি কোথাও যাব না। হোক, যাও। শোনো, বলুন স্যার। এই ছেলেটি কতক ঠাকুরের মতো আমাদেরকে যতই গল্প শুনিয়ে যাক না কেন, সেসব বিশ্বাস করার কিন্তু আমাদের কোনো দরকার নেই। হ্যাঁ স্যার, সে তো ঠিকই। এটা তো হতেই পারে যে ও নিজের দিক থেকে সন্দেহের তীরটা ঘোরানোর জন্যই ও চম্পার সাথে ওই আজাহার গুণটাকে জড়িয়ে একটা মিথ্যে গল্প ফেলেছে। হ্যাঁ স্যার, সেটা হতেই পারে। আর এও বলে গেল চম্পার ঘরের চৌকির তলা থেকে পাওয়া ঘড়িটা নাকি ওর নয়, ও ঘড়িই পরে না। এমনও বললো যে ওর শাশুড়ির দেওয়া ঘড়িটা নাকি ও একবারের বেশি পরেনি আর ওটাকে যত্ন করে আলমারিতে তুলে রেখেছে। সেরকমই তো বললো। হতেও তো পারে এটাও ডাহা মিথ্যে কথা। কিন্তু সত্যি মিথ্যে যাচাই করার উপায়টা কি স্যার? দেখো, একটা এই সাধারণ মানের ঘড়ি থেকে কখনোই তার মালিককে সেটা জানা সম্ভব না। তাহলে এখন তোমাকে দুটো কাজ করতে হবে। কি কি স্যার? এক, বিশুর স্টেটমেন্ট নেওয়ার সময় ওর মোবাইল নাম্বারটা মনে করে নিয়ে নেবে, যাতে ওর মোবাইলের কল ডিটেলস বের করে ওর টাওয়ার লোকেশন দেখে বিকেল থেকে সন্ধ্যে অবধি আজ ঠিক ওর অ্যাক্টিভিটি কি কি আছে ওটা আমরা জানতে পারি, তাই তো স্যার? এক্স্যাক্টলি। দেখো, পোস্টমর্টম রিপোর্ট থেকে তো আমরা খুনের সময়টা জানতে পারবো। সেই সময়টা বিশুর মোবাইলের অ্যাক্টিভ টাওয়ার লোকেশন থেকে দেখে বার করব যে ওই সময় বিশু চম্পার ঘরের কাছাকাছি ছিল নাকি অন্য কোথাও ছিল। ইয়েস স্যার। আর দ্বিতীয় কাজটা কি? আর দ্বিতীয় কাজটা হলো আজাহার গুন্ডার ঠিকানাটা তোমাকে বের করে ওকে ঘাড় ধরে থানায় নিয়ে আসবে। ওকে স্যার। এটাই তো আজহারের বাড়ি। হ্যাঁ, এটাই আজহারের বাড়ি, কিন্তু ও তো এখন বাড়িতে নেই। আপনি আজহারের স্ত্রী? হ্যাঁ। কোথায় গেছে ও? আমি তো ঠিক জানি না ম্যাডাম। আপনি স্ত্রী হয়ে জানেন না যে আপনার স্বামী কোথায় গেছে? আসলে কাল সন্ধে নাগাদ। হ্যাঁ মাসি, এখনই ব্যাগ গুছিয়ে নিয়ে বেরোচ্ছি। তুমি সাবধানে থাকো কিন্তু। রাখছি। এই নাও চা। কি গো, কার ফোন ছিল? তা জেনে তোর লাভ। আর তুমি জামা কাপড় বার করে কোথায় যাচ্ছ এখন? জামা কাপড় বের করছি মানে নিশ্চয়ই কোথাও যাচ্ছি। শোন, নিজের চরকায় তেল দে তো। হ্যাঁ, ভাগ এখান থেকে। যত সব বেরোনোর আগে জ্বালা তো। তারপর ঠিক 10 মিনিটের মধ্যেই ও ব্যাগ গুছিয়ে বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল। আপনার স্বামী আপনাকে বলে যায়নি কোথায় যাচ্ছে? আসলে ম্যাডাম, আমি ঠিক বলতে পারবো না, তবে আপনাকে বান্টি হয়তো বলতে পারবে যে ও কোথায় যেতে পারে। আচ্ছা, এই বান্টিটা কে? বান্টি হচ্ছে আজহারের সাথে সাথে থাকে। এই বান্টিকে কোথায় পাওয়া যাবে? কদমতলার গলিতে ওদের ঠিক আছে। আচ্ছা, একটা কথা বলুন তো। কি ম্যাডাম? আপনার স্বামীর কি কালো রঙের কোনো হাত ঘড়ি আছে? হ্যাঁ আছে তো, বান্টি তো ওটা আজহারকে দিয়েছিল। ঠিক আছে, চলো। এটা কি কদমতলার গলি? হ্যাঁ। তোর নাম কি বান্টি? হ্যাঁ। তোর লাগে গাড়িতে। কেন কেন? আমি কি করলাম? আমাকে ধরছেন কেন? আমি কিছু করিনি। ছেড়ে দিন, ছেড়ে দিন আমাকে। আমি কিছু করিনি। আমাকে ছেড়ে দিন। আমাকে ছেড়ে দিন। সত্যি বলছি, আমি কিছু করিনি। বান্টি, তুই যে নিয়মিত আজাহার গুন্ডার সাথে ওঠা বসা করিস সেটা কিন্তু আমরা ভালো করেই জানি। আমি শিওর আজহার কাউকে বলে যাক না যাক, তোকে ঠিকই বলে গেছে যে আজহার কোথায় যাচ্ছে। সত্যি কথা বল। আমি কিছু জানি না। তুই কিছু জানিস না? সত্যি কথা বল। ভাইজান বোধহয় বসিরহাটের দিকে গেছে। বোধহয় কেন? তোকে বলে যায়নি ঠিক কোথায় গেছে? আমাকে শুধু বলেছিল আমি বসিরহাটে যাচ্ছি। বসিরহাটে কোথায়? সেসব আমায় বলেনি। তুই যদি মিথ্যা কথা বলিস তোর কিন্তু ছাল চামড়া সব ছাড়িয়ে নেবো। সত্যি কথা বল। ম্যাডাম, আমি যতটুকু জানি
ততটুকু আপনাদের বললাম, এর চেয়ে বেশি আর কিচ্ছু জানি না। এই ঘড়িটা দেখ তো, এটা চিনিস কিনা? কি হলো, চুপ করে গেলি কেন বল? হ্যাঁ চিনি, কার ঘড়ি এটা? আজাহার ওস্তাদের। তুই শিওর? হ্যাঁ ম্যাডাম, আমি শিওর। এই ঘড়িটা গত বছর ওস্তাদের জন্মদিনে ওস্তাদকে দিই। ওস্তাদের এতটাই পছন্দ হয়েছিল ঘড়িটা, বাড়ির থেকে বাইরে বেরোলে এই ঘড়িটা পরে বাইরে বেরোতো। থ্যাংক ইউ বান্টি। এবার দেখ তোর ওই আজহার ওস্তাদকে তুলে এনে কি অবস্থাটা করলি। আজাহারের স্ত্রী ও তার সাগরেদের সাথে কথা বলে আমরা জানতে পারি ভিকটিম চম্পা নস্করের ঘরের চৌকির তলা থেকে পাওয়া সেই হাত ঘড়িটির আসল মালিক আজাহারি। আর এও জানতে পারি এই মুহূর্তে আজাহার পালিয়ে গিয়ে বসিরহাটের কোথাও গা ঢাকা দিয়ে রয়েছে, আর তার মোবাইলও রয়েছে বন্ধ। আর ঠিক তখনই, তার মানে পোস্টমর্টম রিপোর্ট অনুযায়ী খুনটা হয়েছে ওই দিন ঠিক বিকেল 5টা থেকে 5:30 নাগাদ। হ্যাঁ স্যার। আর বিশুর মোবাইলের অ্যাক্টিভ টাওয়ার লোকেশন দেখাচ্ছিল ওই ক্রাইম স্পট থেকে 3 কিলোমিটার দূরে শহরের কৃষ্ণপল্লী অঞ্চলে। তার মানে বিশু মিথ্যে কথা বলছিল না। না স্যার। আর আজাহারের মোবাইলের ডিটেলস কি বলছে? স্যার, আজাহারের মোবাইলের অ্যাক্টিভ টাওয়ার লোকেশন বলছে সেই দিন বিকেল 5টা থেকে 5:30টার মধ্যে ওর লোকেশন ছিল হচ্ছে চম্পার ঘরের আশেপাশে। তার মানে আজহারি হলো কালপ্রিট। আর সেই কালপিট এখন লুকিয়ে রয়েছে বসিরহাটের ওয়েলকাম লজে। কারণ কাল মাঝরাতে হঠাৎ আজাহার নিজের মোবাইলটা সুইচ অন করে, আর সেখান থেকেই আমাদের সাইবার টিম ওর লোকেশনটা ট্র্যাক করে ফেলেছে স্যার। তাহলে আর দেরি কিসের? তুমি ইমিডিয়েট বসিরহাট থানার সাথে কন্ট্যাক্ট করো, ফোর্স নিয়ে চলে যাও ওখানে, আর আজহারকে ধরে হিড় হিড় করে টানতে টানতে এখানে নিয়ে চলে এসো। আমিও দেখতে চাই আজহার গুন্ডার দৌড় কত দূর। ওকে স্যার। ছেড়ে দিন না। চল হট। আজহার, চম্পার ঘরের চৌকির তলা থেকে যে হাত ঘড়িটা পাওয়া গেছে সেটা যে তোর, সেটা কিন্তু তোর সাগরেদ বান্টি আমাদেরকে বলে দিয়েছে। আর সেই দিন বিকেলে 5টা থেকে 5:30টার মধ্যে তোর মোবাইলের টাওয়ার লোকেশন ওই চম্পার বাড়ির আশেপাশে দেখাচ্ছিল। তাও তাও তুই নিজেকে নির্দোষ বলবি, তাই তো? আর কি প্রমাণ চাই বল? বল আজহার বল, ভালোই ভালো বলে দে, নয়তো কিন্তু মার খেয়ে মরে যাবি। বল ভালো ভালো বল, না তো কিন্তু এবার পিছনে নিয়ে গিয়ে তোকে এনকাউন্টার করে একদম মাটিতে পুঁতে দেবো, কাক পক্ষীতেও টের পাবে না। বল। বলছি বল। বলছি এটাই তোর শেষ সুযোগ, যা বলার তাড়াতাড়ি বল, আমাদের সময় নষ্ট করবি না। বল। বলছি আসলে আসলে আমি ওকে বোম্বে নিয়ে গিয়ে বিয়ে করার টোপ দিয়েছিলাম। তোকে নিয়ে ওখানে গিয়ে আমি তোকে বিয়ে করব, তোর সঙ্গে সংসার পাতবো রে। তুমি আমায় বিয়ে করবে? হ্যাঁ। তোমার ঘরে বউ আছে না? আছে, তাতে কি? তো তুমি তাকে ছেড়ে আমাকে নিয়ে বম্বে যাবে? হ্যাঁ, সেরকমই তো ইচ্ছে আছে আমার। আমরা প্ল্যান করেছিলাম ওকে কোনো মতে ফুসলে ওখানকার নিষিদ্ধ পল্লীতে নিয়ে গিয়ে বেচে মোটা টাকার মুনাফা কামাবো। আমরা বলতে আমি আর ওই চামেলি মাসি। চম্পার মতন এমন সুন্দরী, দপকা, নধর মাল কিন্তু খুব কম পাওয়া যায় রে আজহার। তা যা বলেছো মাসি। ও প্রতিদিন কাস্টমারের সাথে শুয়ে বসে যা ইনকাম করে তার একটা অংশ দিনকার দিন আমায় দিয়ে দেয়। জানি জানি মাসি, জানি। নতুন কিছু বল। জানিস আজহার, একটা জিনিস আমি হিসেব করে দেখলাম। কি জিনিস? ও আমাকে এই 1.5 বছরে যা টাকা দিয়েছে তার থেকেও বেশি টাকা আমরা আমাদের পকেটে ভরতে পারি যদি আমরা ওকে
অন্য কোথাও বেচে দিতে পারি। অন্য কোথাও মানে ওই কলকাতায়? আরে দূর, এখানে নয়। তাহলে মহানগরী, বোম্বে। হ্যাঁ মাসি, যদি একবার ওকে ফুসলিয়ে ওই বোম্বে নিয়ে যেতে পারি না, ওখানকার লোকেরা মোটা টাকা ইনাম দেবে আমাদের, ভালো মুনাফা হবে। কিন্তু মাসি ওকে নিয়ে যাবেটাকে? কেন, তুই মরে গেছিস নাকি? তুই নিয়ে যাবি? আমি আমি কি করে নিয়ে যাব? বিয়ে টোপ দিয়ে স্বপ্ন দেখিয়ে নিয়ে যাবি। আরে বুদ্ধ, এটাও তোকে শিখিয়ে দিতে হবে। ঠিক কথা মাসি, ঠিক কথা। কিন্তু চম্পা কিছুতেই রাজি হচ্ছিল না স্যার, তাই শেষবারের মতো ওকে বোঝাতে মাসির কথায় আমি ওর ঘরে গেছিলাম। তোমায় আর কতবার বলবো যে আমি তোমার সাথে বোম্বে যেতে চাই না? কেন রে, তোর ইচ্ছে করে না আবার শাদি করে নতুন করে জীবন শুরু করতে? সেটা তো এখানেও করা যায়। আরে না না, এখানে করা যায় না। কেন কেন যায় না? কারণ কারণ আমি চাই তোকে এই নরক থেকে বের করে অনেক দূরে নিয়ে গিয়ে আবার একটা নতুন জীবন শুরু করব। কিন্তু সেটা আমি চাই না। কিন্তু কেন কেন চাস না চম্পা তুই? ওই যে বলেছি, তোমাদের বেটা ছেলেদের আমি একদম ভরসা করি না। কি গ্যারান্টি আছে যে তুমি আমাকে এখান থেকে বের করে নিয়ে গিয়ে বাইরে বিক্রি করে দেবে না? ধুস, কি যাতা বলছিস তুই? যা বলছি ঠিকই বলছি। তুমি আর দয়া করে আমাকে এই সমস্ত কথা বলতে এসো না। চম্পা, খাল কেটে কুমির ডাকিস না। আমার প্রস্তাবে রাজি হয়ে যা, বুঝলি? কিন্তু আমাকে আর জোর করতে বাধ্য করিস না তুই। তুমি কি আমার উপর জোর করবে? হ্যাঁ, দরকার পড়লে তাই করব। তাহলে আমিও থানায় যাব। তুই থানায় যাবি? শুধু থানায় নয়, তোমার বউয়ের কাছেও যাব, আর তোমার এই মুখোশটা টেনে সবার সামনে খুলে দেবো। বোকাবে। আরে মুখে বাঘ মারতে সবাই পারে, কিন্তু কাজে কেউ দেখাতে পারে কি? পারে না চম্পা। তুই আর লোক হাসাস না। তুই বাঘনুস, তুই একটা ধূর্ত খ্যাকশিয়াল। কি ভেবেছিস আমাকে এখান থেকে পটিয়ে পাটিয়ে নিয়ে গিয়ে বাইরে পাচার করে দিবি? আর তুই হলি একটা বিষধর সাপ, তাই নিজের ভালো না বুঝে আমার মতো একজন মানুষকে ছোবল মারার চেষ্টা করছিস। ছোবল মারতে পারি আর না পারি, সুস্থ করতে পারি। শুনলে, সেই আজহার আলী না পায়ের তলায় ঘাস পর্যন্ত গজাতে দেয় না। তোর এই ফনা আমি আজকেই কুচিয়ে দেবো সালি। তুই আমাকে মারলি? তোর এত বড় সাহস! না, আমি আজকেই থানায় যাব, এক্ষুনি যাব। আচ্ছা, থানায় যাবি? থানায় যাবি তুই? হ্যাঁ মাসি, বলো। কোথায় তুই? বাড়িতে? হ্যাঁ, বাড়িতে। আরে বুঝবো কোথাকার, তোর হাত থেকে যে ঘড়িটা খুলে পড়ে গেছে সেটা খেয়াল করিস নি? তাই নাকি? এ তুমি ঠিক বলছো? পুলিশ ওটা পেয়ে গেছে, গাধা। এক্ষুনি লেজ গুটিয়ে পালা ওখান থেকে। হ্যাঁ, আমি এক্ষুনি যাচ্ছি, কিন্তু তুমি কিন্তু সাবধানে থেকো। আগে নিজের কথা ভাব মূর্খ। আরে হ্যাঁ, আমি এক্ষুনি ব্যাগ গুছিয়ে বেরোচ্ছি। রাখলাম। সবই ঠিক ছিল স্যার, কিন্তু বান্টিকে বলে আসা যে বসিরহাট যাচ্ছি, এটাই আমার সব থেকে বড় ভুল হয়ে গেল। ভুল তোর একটা হয়নি, ভুল অনেকগুলো তুই করেছিস আজহার, আর তাই তো তোকে আমরা এখানে ধরে আনতে পেরেছি। এবার ধরে আনবো তোর ওই চামেলি মাসিকে। চল। 2023 সালে গাইঘাটায় ঘটে যাওয়া এই নৃশংস ও চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের রায় সম্প্রতি ঘোষিত হয়েছে। অভিযুক্ত আজাহার আলীকে সর্বোচ্চ সাজা, মৃত্যুদণ্ড ও অপর অভিযুক্ত চামেলি সাপুইকে আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে। আদালতের এই রায়ে
আমরা অত্যন্ত খুশি, কারণ দোষীদের এমন কঠোর থেকে কঠোরতম সাজা হলে তবেই আজাহার ও চামেলি সাপুইয়ের মতো ঘাড়ের কাছে নিঃশ্বাস ফেলতে থাকা অপরাধীরা সাবধান হবে এবং আমাদের লক্ষ্য অপরাধ মুক্ত সমাজ গড়ে তোলা, তাও সফল হবে। তাই আসুন আমরা সাবধান হই, সতর্ক হই। সাবধান হও বাংলা।